আজকে আমি এমন একজন মানুষের কাছে যাবো যার কাছে কিনা যে কোনো মানুষ যদি যায় একদিন বা 2-3 দিন থাকতে তাহলে কিন্তু একেবারেই অসম্ভব তার পক্ষে। কিন্তু আমিও যেদিন যাই আমি কিন্তু হাসি মুখেও যাই আবার হাসি মুখে ফেরত আসি। আমার কিন্তু অনেক ধৈর্য, তার সাথে তার কাছে গেলে আর কি ধৈর্যের পরীক্ষাটা দেওয়া লাগে। আমরা 3 জন মিলে রেডি হয়ে বাইর হয়েছি তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর সে হচ্ছে গিয়ে আমার নানি। আর আমার নানির বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে মাত্র 10 টাকা ভাড়া আর 15 মিনিট লাগে যাইতে, বেশি সময় লাগে না। কিন্তু তারপর আমি বেশি যাই না, ওই যে বললাম ধৈর্যের পরীক্ষা দিতে হয় এজন্য। অনেক দিন ধরে নানির কাছে না যাওয়াতে নানি যার কাছে ফোন দেয় তার সাথেই বলে যে আমার নাতি আমার এত কাছে থাকে তারপর আমার সাথে দেখা করতে আসে না। যাই হোক, আমিও মনে মনে চিন্তা করলাম এখন তো ঈদের সময়, আর ঈদের সময় তো সবার সাথেই দেখা করতে হয়, তো এই সুযোগে আমি আমার নানির সাথে যেয়ে দেখা করে আসি। আমাকে বাড়ি থেকে নাইমে একটা অটোতে উঠছিলাম, অটো থেকে নাইমে এই যে আমার নানির বাড়ির দরজায় আইয়ে পড়ছি। আর যাওয়ার সময় এখন পর্যন্ত আমার ছেলেরা জানে না যে আমি কই যাইতেছি বা কার বাড়িতে যাইতেছি। তো এই আমার নানির বাড়ির দরজাটা দেখে আমার ছেলেরা চিনে গেছে। এখন আমার ছেলেরা এই জায়গায় খামি দিচ্ছে আর কইতেছে যে আমরা এই পচা নানির বাড়িতে যাবো না। আসলে আমি জানতাম যে আমার ছেলেরা যদি শোনে যে আমি আমার নানির বাড়িতে চাইতেছি তাহলে আমার ছেলেরা কখনোই আসতে চাইবে না। আজকে আমার নানির বাড়িতে আসার মূল উদ্দেশ্য হইতেছে কি, এই যে মাছ। আমার নানি আজকে পুকুর হেঁচাইছে, তো আমার নানি ফোন দিয়ে কইলো যে আজকে পুকুর হেঁচামো, মানে মাছ ধরমু, তো রায়। তো আমি এই জন্য আই বললাম। যাই হোক, নানির বাড়িতে আসার পর দেখলাম তার আম গাছেও অনেক আম হয়েছে, যার কারণে আমি আর লোভ সামলাতে পারলাম না। তারপর তো আমি একজন উঠাই দিলাম যে তুমি কয়টা আম পাইরে দাও, কারণ এবার আমার শ্বশুরবাড়ির এলাকায় কোনো গাছে আম হয় না, আর যতটা হয়েছে সব ঝরে ঝরে যাইতেছে। আমতলায় গিয়ে আম কুড়াইতে কিন্তু বেশ ভালোই লাগে। ওই যে উপরে উঠাইছিলাম তো ওইখান থেকে আম ফালাইতেছে, আর আমি আর আমার ছেলেরা একটা একটা করে টোকাইয়া হাঁচির মধ্যে রাখতেছি। এখনো পর্যন্ত কিন্তু আমার নানি আমার উপর খেপে ওঠে নাই, আমি আমার মন মতো আম পাড়াই নিতেছি। যাই হোক, আসার পর কিছু খাই নেই, নাস্তা না খাইয়ে আগে গেছিলাম আম পাড়তে। তারপর আমার নানি লুডুস রান্না করছে, লুডুস রান্না করে বলতেছে যে আয় খাইয়ে যা। আজকে আমার নানির বাড়িতে আমার সাথে গেছিল আমার ছোট খালায় ছোট খালু, এরা সবাই মিলে একসাথে লুডুস দিয়ে নাস্তা করে নিতেছি। আজকে আমি যে নানির বাড়িতে আইছি তার মাথায় অনেক জেদ, অনেক রাগ। সে আর কি মানুষ দেখতে পায় না, মানে মানুষ দেখলেই খুব তাড়াতাড়ি সে রেগে যায়। এরকমটা হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। আর আমার নানির জীবনের একটু গল্প বলবো, যেটা শুনলে আপনারা অনেকেই বুঝতে পারবে আসলে মানুষ কতটা মানসিক চাপের মধ্যে থাকলে এরকম হইতে পারে। আসলে সেও তো একজন নারী, তারও তো ইচ্ছা ছিল যে তার স্বামী সন্তান থাকবে, তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকবে। আসলে তার কিন্তু এই সব কিছুই ছিল, স্বামী ছিল, সন্তান ছিল, কিন্তু এই সব কিছু যাওয়ার পিছনে একটাই কারণ, সে কিন্তু বয়সকালে দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, দেখতে ভালো দেখাইতো, আর অনেক জায়গা সম্পত্তি, যেটার কারণে তাকে এক একজনে বিয়ে করতো, আর এই জায়গা সম্পত্তি হাত করার জন্য তাকে কালো জাদু করতো, আর অনেক মানসিক চাপের মধ্যে রাখতো, তাকে অনেক চাপ দিত এই জায়গা সম্পত্তি ওনার নামে করে দেওয়ার জন্য। কিন্তু আমার নানি এমন একজন মানুষ, তার একটা ভাই ছিল, সে কোনো কিছুই আর কি হাত ছাড়া করতে চাইতো না। সে চাইতো যে আমার সবকিছু আমার ভাইয়ের থাকবে। এরকম করে করে আর কি যেই সংসারই যাইতো সেই সংসারই মানসিক চাপের উপরে রাখা হইতো এই সম্পত্তির জন্য। শেষের দিকে কিন্তু এক পর্যায়ে সে তার স্বামী সংসার ছেড়ে চলে আসছিল এই সম্পত্তির কারণে। আর চলে আসার সময় তার একটা সন্তান ছিল 3 বছরের, ওই 3 বছরের ছেলেটা আর কি পানিতে পড়ে মারা গেছিল। আর ওই 3 বছরের ছেলেটা মারা যাওয়ার পর সে আর কি অনেক বড় একটা শোক পাইছে। আর সেই থেকে সে ভাবতেছে যে তার জীবনের কাল হইতেছে গিয়ে এই যে জায়গা সম্পত্তি, আর হইতেছে গিয়ে তার রূপ। আর এই জায়গা সম্পত্তির কারণেই কিন্তু সে তার স্বামীর সংসার ছেড়ে দিছে। শেষমেশ যখন ছেলেটাকে নিয়ে থাকতে চাইছিল, ছেলেটাও কিন্তু পানিতে পড়ে মারা গেছে। আর সে তখন থেকেই ভাবতেছে যে তার জায়গা সম্পত্তির কারণেই আজকে তার এমন একটা দুর্গতি। যখন আর কি তার ওই ছেলেটা মারা গেছিল তখন কিন্তু তার বয়স অতটাও হয়নি, তারপরেও কিন্তু সে আর দ্বিতীয়বার সংসারের কথা চিন্তা ভাবনা না করে এই জায়গা সম্পত্তি নিয়েই পড়ে আছে। আর একমাত্র কিন্তু তার ভাইয়ের কারণে আর ভাইয়ের ছেলেদের কারণেই সে এই জায়গা সম্পত্তি নিজের হাতে রাখছে। প্রায় কিন্তু 30-35 বছর থেকে সে একা একা থাকতেছে, যার কারণে সে আর কি মানুষজন দেখতেই পারে না। কিন্তু দূরে গেলে ফোন দিলে অনেক দেখায় যে তুমি আসো না কেন, এইটা সেটা, মানে অনেক আদর দেখায়। কিন্তু কাছে গেলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা তার সামনে টিকে থাকা যায়। আর যে আর কি 2-3 দিন থাকার আশায় আসে সে কিন্তু 2-3 দিন থাকতে পারে না, 1 ঘন্টার মধ্যেই নেমে আসে। মানে যার আর কি ধৈর্য কম, একেবারেই যে টিকে থাকা যায় না এমনটাও না। আমার এই নানির সামনে টিকে থাকতে হলে ঠান্ডা মাথার হইতে হবে। আমিও কিন্তু নানির সামনে গেলে নানি আমার সাথে অনেক রাগারাগি করে, অনেক জেদ দেখায়, কিন্তু আমি সেটা পাত্তাই দিই না, হাসি মুখে উড়াই দিই আর তাকে বুঝাই যে আমি তোমার কথা একেবারেই রাগ করতেছি না। যাই হোক, ওই যে বললাম আমার ছেলেরা আমার নানির বাড়িতে যাইতে চায় না। এই যে অল্পতেই আমার নানি রেগে যায়, এই কারণে আমার ছেলেরা আমার এই নানির বাড়িতে একেবারেই যাইতে চায় না। আমার নানি আমাকে লেগে অনেক বড় একটা শোল মাছ রান্না করছিল, আর শোল মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে নানিগো ক্ষেত থেকে অনেকগুলো কচুরলতি নিয়েছি, কচুরলতি নিয়ে আসরের আজান দিতেছে, তখন আমি রিস্কায় উঠলাম, উঠে আমার বাড়িতে চলে আইছি। যাই হোক, নানির বাড়ি থেকে আসার সময় অনেকগুলা বড় বড় আম নিয়েছিলাম, তারপর মোটা মোটা অনেকগুলো কচুরলতি নিয়েছিলাম, আর এইগুলা নাকি খায় না, এই জন্য আমি বেশি আনি নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।